দর্শক মণ্ডলী স্বাগত জানাচ্ছি, আমি ডাক্তার সাকলাইন রাসেল। আজকে আমরা কথা বলতে চাই অ্যাডভান্স সেন্টার অফ কিডনি অ্যান্ড নিউরোলজি স্পেশালাইজড সেন্টার অফ ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল নিবেদিত মাই হেলথ থেকে পায়খানায় রাস্তা দিয়ে রক্ত পড়ার সমস্যাগুলো নিয়ে। অনেকে আছেন এ ধরনের সমস্যায় ভোগেন, টেনশনে পড়েন, লজ্জায় থাকেন যে এই রোগের জন্য কার কাছে যাব, কিভাবে চিকিৎসা নেব। বিশেষ করে যারা মহিলা আছেন তাদের মধ্যে এই সংকোচ বোধ অনেক বেশি। আমরা সেসব বিষয় নিয়ে কথা বলতে চাই, আর এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে উপস্থিত আছেন এ সময় একজন খ্যাতিমান সার্জন ডাক্তার বিলকিস ফাতেমা, যিনি 250 শয্যা বিশিষ্ট টিবি হাসপাতাল শ্যামলী সেখানে কর্মরত আছেন একজন সার্জন হিসেবে, কোলোরেক্টাল সার্জন হিসেবে। একই সঙ্গে তিনি ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদেরকে সেবা দিচ্ছেন এই কোলোরেক্টাল সার্জারির নানা রোগগুলো নিয়ে। ডাক্তার বিলকিস ফাতেমা, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ সাকলাইন, ধন্যবাদ মাই টিভিকে যে দর্শকদের সামনে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। ধন্যবাদ। আসলে আপনি জানেন যে আমাদের দেশে এই সমস্যাটা খুবই কমন। বিশেষ করে যখন এই সমস্যাটা মহিলাদের হয় তারা আসলে সহজে ডাক্তারের কাছে যেতে চান না, যারা যেতে চান তারা আবার বলেন যে একটু মহিলা ডাক্তার হলে ভালো হয়। আমরা এই জন্য আপনাকে থ্যাঙ্ক জানাই যে আজকে আমরা একজন ডাক্তার পেয়েছি, যদিও মহিলা ডাক্তার বলাটা ঠিক হবে না। ডাক্তার বিলকিস ফাতেমা, আমরা একটি বিষয় আপনার কাছে শুরুতে জানতে চাই যে পায়খানার রাস্তা দিয়ে কি কি কারণে সাধারণত রক্ত যেতে পারে? আসলে যখনই কোনো পেশেন্ট আমাদের কাছে এসে বলে যে আমার মলদ্বার দিয়ে রক্ত যায়, তখন আমরা দুইটা পর্যায়ে ভাগ করে ফেলি। রোগীকে জিজ্ঞেস করি আপনার কি পায়খানা করার সময় ব্যথা হয়, রক্ত যায়, নাকি ব্যথা হয় না কিন্তু রক্ত যায়। তো সাধারণত ব্যথাহীন রক্তপাত হয় কয়েকটা রোগে। এর মধ্যে অন্যতম যেটা সবাই জানে সারা বাংলাদেশে বা বিদেশে, যে পায়খানার রাস্তায় কোনো সমস্যা হলে সবাই বলে পাইলস হয়েছে। তো পাইলসের সমস্যার জন্য রক্ত যায়। এই রক্ত যাওয়ার সময় সাধারণত ব্যথা হয় না। আচ্ছা, এটা একটা আলাদা বৈশিষ্ট্য আছে। আলাদা বৈশিষ্ট্য, যদি না সেটা জটিল আকার ধারণ করে। এছাড়া আছে যেটা সবচেয়ে কমন, মহিলাদের বেশি হয়, সেটা হচ্ছে অ্যানাল ফিশার। অ্যানাল ফিশারের রক্ত যেতে পারে কিন্তু এটা সাধারণত পরিমাণে কম যায় এবং পায়খানার সাথে সাধারণত লেগে থাকে চিকন দাগের মতো, এবং রোগী তখন কমপ্লেন করে যে তার ব্যথা হয় পায়খানা করার সময় এবং পায়খানার পরে জ্বালাপোড়া করে। এই দুটো হচ্ছে আসলে কমন রোগ রক্ত যাওয়ার। এছাড়া হাজারটা কারণ আছে, এর মধ্যে উল্লেখযোগ্য আছে যেটা কোলন ক্যান্সার অন্যতম। কোলন ক্যান্সার বা বৃহদান্ত্রের ক্যান্সার যদি হয়, এই যে ক্যান্সার শুনলে তো আমরা আসলে একটু ভয় পেয়ে যাই যে অনেকে হয়তো দেখা গেল যে পায়খানার রাস্তায় একটু রক্ত গেলেই সে ভয় পেয়ে যায়। সেই ক্ষেত্রে বৃহদান্ত্রের ক্যান্সার বা কোলন ক্যান্সার হলে কি কি উপসর্গ দেখা যেতে পারে পায়খানার রক্ত যাওয়ার পাশাপাশি? আসলে বৃহদান্ত্রের ক্যান্সার কোনো উপসর্গ ছাড়াও আসতে পারে। দেখা যাচ্ছে যে অনেক দিন ধরে আছে, কোনো উপসর্গ নাই, হঠাৎ করে যখন রোগী আসে তখন তার পেট ফুলে গেছে বা পায়খানা সে করতে পারছে না, রক্ত যাচ্ছে, যাচ্ছে, এরকম সমস্যা নিয়ে আসে। প্রথম দিকেতে সাধারণত কোলন ক্যান্সারের রোগী এরকমই সমস্যা নিয়ে আসে যে মাঝে মাঝে পায়খানা করার সময় রক্ত যায়, পায়খানার সাথে মিশে রক্ত যাচ্ছে, এবং যেহেতু কোনো ব্যথা থাকে না রোগীরা আসলে এটাকে খুব একটা গুরুত্ব দেয় না। যখন তারা আসলে গুরুত্ব দেয় তখন এটা অনেক অ্যাডভান্স পর্যায়ে চলে যায়। এজন্য আমি আপনি জিজ্ঞেস করার আগে বলে রাখছি যে কোলন ক্যান্সার একমাত্র ক্যান্সার বলতে গেলে যে ক্যান্সারটাকে আমরা প্রতিরোধ করতে পারি, কারণ কোলন ক্যান্সার শুরু থেকে ক্যান্সার থাকে না। এটা প্রথমে আসলে পলিপ থাকে, সেই পলিপ আস্তে আস্তে বড় হয় এবং কোষ বিভাজন হয়, কোষ বিভাজন হয়ে এটা ক্যান্সারে পরিণত হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমরা যদি আসলে পলিপ পর্যায়ে এটা চিকিৎসা করতে পারি তাহলে কোলন ক্যান্সার আসলে কমানো অনেক সম্ভব। কোনো টিপস দিবেন যে এই ক্ষেত্রে আপনি আগেই ধরতে পারবেন বা এই কাজটা করলে আগেই নির্ণয় করা সম্ভব? হ্যাঁ, অবশ্যই। বিদেশে সাধারণত দেখা যায় যে 50 বছর বয়স হয়ে গেলে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পারসন, নাগরিককে হচ্ছে সরকার থেকে আসলে স্ক্রিনিং প্রোটোকলের আওতায় নিয়ে আসে এবং তাদেরকে রক্ত পরীক্ষা, স্টুল পরীক্ষা করে দেখে যে স্টুলে রক্ত আছে কিনা বা পায়খানার মলের মধ্যে রক্ত আছে কিনা। আরেকটা হচ্ছে দরকার হলে কোলোনোস্কোপি করে, যেটা সবাই বাংলাদেশে এন্ডোস্কোপিটার সাথে পরিচিত। কোলোনোস্কোপিটা কিছুই না, ভিডিও নল দিয়ে আমরা পুরা বৃহদান্ত্রটা আমরা চেক করে দেখি যে ওখানে কোনো পলিপ আছে কিনা, কোনো ঘা আছে কিনা। যদি আমরা এটা করতে পারি তাহলে খুব সহজে পলিপ থাকলে আমরা সেটা ধরে ফেলতে পারি এবং চিকিৎসা করতে পারি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে আপনারা পায়খানার রাস্তায় নল ঢুকে দেন, সাধারণ মানুষ তো নল ঢুকাবেন শুনলে কেমন একটা লাভ দিয়ে ওঠে যে বাপরে, আসলে কি এটা ভয়ের কিছু আছে কিনা? না, এটা ভয়ের কিছু না। জাস্ট প্রথম দিকে আমরা একটু বৃহদান্ত্রটা খালি করে নেই, খালি করে নিয়ে রোগীকে একটু ঘুম পাড়িয়ে নিয়ে, সাধারণত ঘুম পাড়িয়ে 10 থেকে 12 মিনিটের একটা প্রসিডিউর, জাস্ট কিছু না।
তারপরে রোগী উঠে চা খেয়ে কফি খেয়ে বাড়ি চলে যায় সাধারণত ওইরকম আমার সেন্টারে যেরকম ওইরকম হয়। কোনো না টেনশনের না না কোনো কারণ নেই। তো এই যে তারা পরীক্ষাটি করার পরে ধরা পড়লো যে পলিপ, ওই অবস্থা আপনারা কি করে থাকেন? পলিপ হলে ইভেন আমরা তখনও ওই পলিপটা কেটে দিতে পারি সাথে সাথে, বা যদি দেখি যে অন্য কোনো প্রস্তুতি আছে বা পলিপটা অনেক বড়, আমাদের একটু সময় লাগবে বা একাধিক পলিপ আছে, তখন হয়তো দ্বিতীয় সেশনে আমরা যেতে পারি। আচ্ছা, সাধারণত এই পলিপটা কাটার জন্য কি কি পদ্ধতি অবলম্বন করেন? আমাদের এখানে আসলে স্নেয়ারই আমরা ইউজ করি, সেটা হট স্নেয়ার আছে, কোল্ড স্নেয়ার আছে, তো আমরা হট স্নেয়ারটাই বেশি ব্যবহার করি। মানে এর জন্য কি পেট কেটে করতে হয়? না না না, আমরা ওই যখন কোলোনোস্কোপি করি তখন কোলোনোস্কোপের সাহায্যে আমরা স্নেয়ারটা দিয়ে পলিপটা অনেকটা বলা যায় যে গাছ থেকে হ্যাঁ আম পাড়ার মতো, বড়ই পাড়ার মতো এরকম আমরা ছিঁড়ে নিয়ে চলে আসি। এবং সেক্ষেত্রে পেশেন্টের ওরকম ব্যথাও পাচ্ছে না? না, ব্যথা পাচ্ছে না, এমনকি আমরা রক্তপাত যেটা সামান্য হয় ওই সময় আমরা রক্তপাতটা বন্ধ করে দিই। এটি কি সেন্ট্রাল ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজে আছে যেটি শ্যামলীতে, সেখানে কি করা হচ্ছে? জি, আপনি সেখানেই বসছেন? জি, আমি সেখানেই বসছেন। ধন্যবাদ। যে আমরা আসলে এই যে মানে সুখবরগুলো আসলে আমরা জানি না বলে অনেক সময় আমরা ভুল চিকিৎসা বা অপচিকিৎসার শিকার হই, কিংবা অতি চিকিৎসার আশায় দেশের বাইরে চলে যায়। আমার মনে হয় যে এই সুখবরগুলো আসলে আমাদের কাছে পৌঁছানো হয় না, যে আমাদের দেশে কোথায় কোন চিকিৎসাটা হয় এবং কোথায় গেলে সে ভালো চিকিৎসাগুলো পাওয়া যায়, এই তথ্যে ঘাটতি থাকে বলে আসলে আমরা অনেক সময় ভুল করে থাকি। সে কারণে আমরা চেষ্টা করছি যে কোন সেন্টারে গেলে আপনি সুচিকিৎসা পাবেন সেগুলো আসলে প্রতি মাসে কিংবা প্রতি বছরে আমরা বিভিন্ন সেশনে বিভিন্ন প্রোগ্রামে তুলে ধরার চেষ্টা করি। তো এই যে আমরা অনেক সময় দেখেছি যে আমাদের দেশে বিখ্যাত অনেক ব্যক্তি, আমরা নাম বলছি না, যে তারা এই ক্যান্সারের জন্যই দেশের বাইরে গিয়েছেন এবং শেষ পর্যন্ত আমরা অনেকটাই দুর্ভাগ্য যে তিনি সুস্থ হয়ে ফিরে না আসা বা তারা সুস্থ হয়ে ফিরে না আসায় আমরা কিন্তু অকালে অনেক যোগ্য ব্যক্তিরা আমাদের সামনে থেকে চলে যান উন্নত বিশ্বে উন্নত চিকিৎসার পরেও। কিন্তু আপনাদের সফলতা কেমন? একই চিকিৎসা তো আপনারা দেশেই দিচ্ছেন। হ্যাঁ, ধন্যবাদ সাকলাইন এই ইস্যুটা নিয়ে আসার জন্য। আসলে চিকিৎসা কিন্তু সারা বিশ্বে একই। উন্নত বিশ্বে হয়তো কিছু ডায়াগনস্টিক ফ্যাসিলিটিস বেশি আছে ওনাদের, বা ওনারা হয়তো রোবোটিক সার্জারি করতে পারছে, আমরা বাংলাদেশে পারছি না। তাছাড়া কিন্তু আসলে আমাদের কোনো ঘাটতি নাই। এবং আমরা যখন দেশে আসি, আমি চিন্তা করি যে যখন গ্রাম থেকে রুগীরা ঢাকায় চিকিৎসা করতে আসে তাদের যে অবস্থাটা হয়, বাংলাদেশ থেকে যখন একজন রুগী বিদেশে যায় তার অবস্থা কিন্তু তার চেয়ে বেশি ভালো না। কিন্তু তারাও দেশ থেকে অনেক কিছু স্যাক্রিফাইস করে, প্রপার্টি সেল করে তারপরে বিদেশে যাচ্ছে। তো আমার মনে হয় যে এবং আলটিমেটলি অনেকে কফিনে ভরে ফিরে আসছেন, কেউ আবার টাকার অভাবে বা সিস্টেমের কারণে কিন্তু ডেড বডিটাও নিয়ে আসতে পারেন না, ওখানেই তাদেরকে কবর দেওয়া হয়। এমনও কিছু বিজ্ঞ ব্যক্তির নাম কিন্তু আমরা জানি। দর্শক, আমরা একটু বিরতিতে যেতে চাই, বিরতির পরে এসে আবারও কথা বলবো, সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি অ্যাডভান্স সেন্টার অফ কিডনি অ্যান্ড নিউরোলজি স্পেশালাইজড সেন্টার অফ ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল নিবেদিত মাই হেলথে। আমরা কথা বলছি পায়ুপথে রক্ত পড়ার নানা কারণগুলো নিয়ে এবং সেসব কারণে আপনার করণীয়গুলো কি, কিংবা সঠিক চিকিৎসা কোথায় আছে এবং কিভাবে দেওয়া হয় সেই বিষয়গুলো নিয়ে কথা বলছি ডাক্তার বিলকিস ফাতেমার সঙ্গে, যিনি একজন কোলোরেক্টাল সার্জন। এই যে আমরা বেশ কিছু জেনেছি আপনি একজন কোলোরেক্টাল এবং জেনারেল সার্জন, এই যখন দেখা যাচ্ছে যে কারো এরকম কোলোরেক্টাল ক্যান্সার হচ্ছে তখন আপনারা তাদের চিকিৎসা দিচ্ছেন, কিন্তু যদি দেখা যায় যে তার অনেক লেট স্টেজে এসছে তখন কি কেমো বা রেডিওথেরাপি দিতে হয় কিনা? হ্যাঁ, কেমোথেরাপি, রেডিওথেরাপি লাগে, তবে ডিপেন্ড করে যে খাদ্যনালী কোন জায়গায় আছে। এটা বৃহদান্তে যদি নিম্নাংশে থাকে, যেটাকে আমরা মলাশয় বলি, মলাশয়ে থাকলে বা অ্যানাল ক্যানাল পায়ুপথ যেটা, এখানে থাকলে সাধারণত আমরা রেডিওথেরাপিটা প্রেফার করি যদি অ্যাডভান্স স্টেজে আসে, প্রথমেই রেডিওথেরাপি। তবে রেডিওথেরাপি দেওয়ার আগে আমরা চাই বাইপাস করে দিতে, বা যেটাকে বলা হয় ডাইভারশন, পায়খানার রাস্তা দিয়ে আমরা ইনিশিয়ালি পেট দিয়ে পায়খানার রাস্তাটা বের করে দিই, দিয়ে আমরা রেডিওথেরাপি দিই। এবং এই রেকটাল ক্যান্সার এবং অ্যানাল ক্যান্সার খুব রেডিও সেন্সিটিভ। এরপরে সাধারণত দেখা যায় যে ক্যান্সারটা সাইজে ছোট হয়ে আসে, অনেক সময় এমনকি 100 জনের মধ্যে 20 থেকে 25 জনের এটা আসলে একদমই ভালোও হয়ে যেতে পারে। আচ্ছা আচ্ছা, এখন যে নতুন স্টাডি দেখা দিয়েছে, অনেকটাই আশার, আপনার মাথায় আসার কথাগুলো আমরা শুনতে পারলাম। তো এই যে আপনারা সেন্টারটি ওখানে এস্টাবলিশ করেছেন ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজে, এই সেন্টারটির মাধ্যমে আপনাদের আসলে কি কি রোগীদের সেবা দিয়ে থাকেন? এবং আপনি যেমনটি বলছিলেন বিরতির সময় যে মেয়েদেরকে নিয়ে আলাদা একটি সেন্টার করার পরিকল্পনা আছে, একটু আমাদেরকে শেয়ার করবেন সেই পরিকল্পনাগুলো। আসলে ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল এটা একটা
পাশাপাশি এটা একটা স্পেশালাইজড সেন্টার। তো এখানে যেমন আছে আকু সেন্টার আছে আমাদের, অ্যাডভান্স সেন্টার ফর কিডনি অ্যান্ড নিউরোলজি। পাশাপাশি আমরা এখানে একটা কোলোরেক্টাল সেন্টারও ডেভেলপ করছি, এবং এরও পাশাপাশি আমরা চেষ্টা করছি যে উইমেন্স কেয়ার সেন্টার। সাধারণত আমাদের দেশে বিশেষ করে ধর্মীয় কারণে হোক বা যে কোনো কারণেই হোক, আমাদের দেশের মহিলারা প্রাইভেট পার্টসের চিকিৎসার জন্য পুরুষ ডাক্তারের কাছে যেতে চান না। তো এসব দিক বিবেচনা করেই আমাদের এখানে একটা সেন্টার করা হচ্ছে, যেখানে ডাক্তারও থাকবে মহিলা, তারপরে অ্যাটেন্ডেন্স যিনি ডাক্তারের কাছে নিয়ে যাবেন তিনি মহিলা থাকবেন, ডাক্তারের পাশে যিনি থাকবেন তিনিও মহিলা থাকবেন, এবং বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা যে হবে মহিলাদের জন্য মহিলা পর্যবেক্ষক, মহিলা ডাক্তার, সব টেকনিশিয়ান সবাই মহিলা থাকবেন। এমনকি অপারেশনের সময় অজ্ঞানের ডাক্তার যিনি তিনিও মহিলা থাকবেন, যারা অপারেশন থিয়েটারে কাজ করবেন তারাও মহিলা থাকবেন। আচ্ছা আচ্ছা, যেহেতু আমাদের অনেকের চিন্তা ভাবনাগুলো অনেকটা এরকম আছে। দুঃখজনক হলেও সত্য যে আমার কাছে অনেক রোগী আসে, যেমন কোলন ক্যান্সার হোক বা অন্য সমস্যা নিয়ে হোক, তারা আমাকেও দেখাতে চান না। পুরুষ ডাক্তার তো অনেক পরের কথা, এবং তারা এমন পর্যায়ে চলে আসে যে শুধুমাত্র কাউকে দেখাবে না, এই জন্য একদম অ্যাডভান্স স্টেজে তারা আসে আসলে। এবং দেখায় আসলে শুরুতে পাশের বাড়ির আপাকে দেখায়, এবং তার অনেক পরেই আপনাদের কাছে আসে, এবং ততক্ষণে আসলে অনেকটা দেরি হয়ে যায়। আমার মনে হয় যে এটি একটি ভালো একটা উদ্যোগ হতে পারে। কারণ হলো যে সংকোচ বা লজ্জার কারণে যদি কেউ চিকিৎসা নিতে বিলম্ব করে এবং সেটি যদি তার জীবননাশের কারণ হয়, এটা আসলে খুবই দুঃখজনক বিষয়। রক্ত পড়ার আরো কয়েকটি কারণ বলেছেন, তার মধ্যে একটি বলেছেন যে পাইলস বা হিমোরয়েডস আপনি বলেছেন। আমাদেরকে এই পাইলসের ক্ষেত্রে কি কি উপসর্গ থাকে আমাদেরকে একটু বুঝিয়ে বলবেন কি? আসলে পাইলস তো আসলে নরমাল ফিজিওলজি, সবারই থাকে। আমাদের পাইলস কিছুই না, রক্তনালী, এই মলাশয়ের নিচের দিকে যে রক্তনালীগুলো থাকে 3টা জায়গায়, এগুলো আসলে একটা ব্রাঞ্চিং প্যাটার্নে থাকে, যেটাকে আমরা আসলে পাইলস বলি। এই পাইলস যখন বড় হয়ে যায়, রক্তপাত হয়, তখন আমরা বলি পাইলসের সমস্যা, যেটা সবাই আসলে পাইলস বলে জানে। তো হিমোরয়েডাল ডিজিজ যেটা, এটা রোগীরা আসলে সমস্যাগুলো নিয়ে আসে, 2 ধরনের সমস্যা প্রথমত বেশি নিয়ে আসে। একটা হচ্ছে কিছুই না, বলে যে আমার পায়খানার সময় টপটপ করে রক্ত পড়ে, আর আরেকটু পরবর্তীতে এসে বলে যে এটা যখন আমি পায়খানা করি তখন মনে হয় ভিতর থেকে কিছু একটা বের হয়ে আসলো। অনেকের এটা একাই ভিতরে ঢুকে যায়, অনেকের হাত দিয়ে ঢুকাইতে হয়, অনেকে আবার ঢোকে না, এটা সবসময় বাইরে ঝুলে থাকে। তো পাইলস এই 2টা সিমটম নিয়ে সাধারণত আসে। আর অনেক সময় যখন এটা কমপ্লিকেটেড হয়ে যায়, তখন এটা দেখা যাচ্ছে যে টয়লেট করার সময় নিচের দিকে নেমে আসলো, কিন্তু আর এটা উপরে উঠছে না। তখন যেটা হয়, তখন তীব্র ব্যথা হয়, মলদ্বার ফুলে যায়, এটা একটু কমপ্লিকেটেড হয়ে যায়। আচ্ছা, তো সেই ক্ষেত্রে মানে আপনারা উপদেশ কি দিয়ে থাকেন? কারণ হলো যে অনেকে এটি লজ্জা পায় এবং শেষ পর্যন্ত ডাক্তারের কাছে যখন সে পৌঁছায় তখন তাদেরও দেরি হয়ে যায়। তো উপদেশ কি দিয়ে থাকেন এই ধরনের রোগ যাদের আছে? এই ধরনের রোগ যাদের আছে তাদেরকে বলবো যে প্রথম কথা, ভয়ের কিছু নেই। প্রাথমিক পর্যায়ে কিছুই লাগে না, শুধুমাত্র জীবনযাপন নিয়ন্ত্রণ করে চলে আসলে ভালো থাকা যায়। পর্যাপ্ত পরিমাণে তরল খাবার খাওয়া, এক্সারসাইজ করা, ফাইবার কন্টেনিং খাবার মানে শাকসবজি বেশি খাওয়া, এগুলো খাওয়া, এবং সবচেয়ে বড় কথা যে মলত্যাগের অভ্যেসটা ঠিক রাখা। আমরা দেখা যাচ্ছে ব্যস্ত জীবনে ঠিকমতো মলত্যাগ করি না, আমাদের চাপ থাকলেও আমরা বলি যে না, এখন আমার জরুরি কাজ আছে, এখন আমি যাব না, সময় নেই। এটা আসলে ঠিক না। আমরা যদি মল ধরে রাখি তো পরবর্তীতে সেটা শক্ত হয়ে যায়, এবং বের করতে আসলে তখন পরবর্তীতে এটা জটিল আকার ধারণ করে। জি জি। আর আমাদের যে ফাস্ট ফুড কালচারটি আছে সেটা কতটুকু ভূমিকা রাখে এই? হ্যাঁ, এখন তো যে সবাই এসে বলে যে পাইলসের সমস্যা আসলে খুব বেশি সবারই হচ্ছে, তার কারণও এটা একটা যে ফাস্ট ফুড এবং রিফাইন্ড ফুড যেগুলো খায় সবাই বাইরে, এগুলো হচ্ছে এখানে আসলে ফাইবার কম থাকে। ফাইবার কম থাকার কারণে রোগটা তখন তার বেশি থাকে। এবং মিট যেগুলো আসলে বিশেষ করে কোষ্ঠকাঠিন্য করে, এবং কোষ্ঠকাঠিন্য এটা একটা কারণ আর কি। অর্থাৎ আগামী প্রজন্ম তাহলে পাইলস প্রজন্ম হতে যাচ্ছে যদি এই ফাস্ট ফুড কালচার থেকে তারা দূরে না আসে। আমরা যদি আসলে সবাইকে বুঝাইতে পারি, আশা করি আমরা সেখান থেকে বের হয়ে আসতে পারবো। এবং সেটা বের হয়ে আসার জন্য আসলে আজকের এই প্রোগ্রামটি। দর্শক যারা আমাদের সঙ্গে আছেন, আমরা চেষ্টা করব যে প্রতিরোধগুলোর ব্যবস্থা আপনাদেরকে জানিয়ে দিতে, এবং অবশ্যই না আমাদের আগামী প্রজন্ম হবে সুস্থ প্রজন্ম এবং তারা স্বাস্থ্যবান প্রজন্ম হয়ে দেশটাকে এগিয়ে নিয়ে যাবে সে প্রত্যাশা রেখে আবারও একটি বিরতিতে যাচ্ছি। বিরতির পর এসে আবারও কথা বলতে চাই, সঙ্গে থাকুন। দর্শক আবারও স্বাগত জানাচ্ছি মাই হেলথে, যেটি নিবেদিত হচ্ছে অ্যাডভান্স সেন্টার অফ কিডনি অ্যান্ড নিউরোলজি স্পেশালাইজড সেন্টার অফ ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। আমরা কথা বলছি পায়খানার রাস্তা দিয়ে রক্ত পড়া বা মলদ্বারে রক্ত পড়া নানা কারণগুলো নিয়ে।
আমরা বেশ কিছু কারণ জেনেছি, তার মধ্যে একটি পাইলস আমাদের সর্বশেষ আলোচনায় যেটি ছিল। তো কারো পাইলস দেখা দিলে আপনারা অনেক সময় বলেন যে অপারেশন করতে, আবার আমরা অপারেশন করতে ভয় পাই। অনেকে মনে করেন যে একবার করলে আবার হবে, বারবার করতে হবে, আবার অনেকে বুঝেন না যে কার কাছে যেতে হবে। আপনার পরামর্শ কি? হ্যাঁ সাকলাইন, এর আগে মনে হয় আমি বলেছিলাম যে আসলে আমরা যারা সাধারণ মানুষ তারা মলদ্বারের যে কোনো সমস্যাকে পাইলস বলে অভিহিত করি। আসলে ছোট্ট একটা জায়গায় অনেক ধরনের রোগ হতে পারে, তার মধ্যে পাইলসের সমস্যা একটা। তো এটা হচ্ছে প্রাথমিক পর্যায়ে, তো আমি বললাম জীবনযাপন নিয়ন্ত্রণ করলে কমে যায়। তার পরবর্তীতে আমরা কিছু ওষুধ দিই, যেমন যাদের পায়খানা নরম হয় না তাদের নরম করার কিছু ওষুধ দেই, অথবা যাদের ব্লিডিং হয় ব্লিডিং বন্ধ হওয়ার জন্য কিছু ওষুধ দেই। এর চাইতেও যখন বেশি বেড়ে যায়, যে আপনাকে বিভিন্ন পর্যায়ে আমি বললাম যে এমনি ঢুকে যায়, হাত দিয়ে ঢুকাইতে হয়। তো যখন তৃতীয় পর্যায়ে চলে আসে, যখন হাত দিয়ে ঢুকাই দিতে হয় পাইলসের পিণ্ডটাকে, তখন আমরা আসলে রোগীদেরকে অপারেশনের পরামর্শ দিই। তো অপারেশন আসলে পাইলসের অপারেশন একবার করলে আবার হবে এইটা কিন্তু আসলে খুব বেশি ঘটে না। কিন্তু পাইলসের অপারেশন করার পরেও তার যদি জীবনযাপন নিয়ন্ত্রিত না থাকে, সেক্ষেত্রে তার আবার ফিশার হতে পারে, সেটা সম্পূর্ণ আলাদা একটি রোগ। জি, আমরা আসলে বুঝতে পেরেছি। তো আপনি যতগুলো চিকিৎসার কথা বললেন, আবার ঔষধের কথা বললেন, সবগুলো তো আসলে স্থানীয়ভাবে বা মুখে, কিন্তু তথাকথিত কবিরাজরা অনেক লতাপাতাও সেখানে লাগিয়ে দেন এবং আমাদের রোগীরা ওই দিকেই একটু বেশি যাওয়ার চেষ্টা করেন। জি, আমাকে ধন্যবাদ সাকলাইন, আমাকে এই সুযোগটা করে দেওয়ার জন্য, এই প্রসঙ্গটা উঠানোর জন্য। আমার কাছে অনেক রোগী আসে, মলদার বলে আসলে কিছু থাকে না ওখানে। আসলে কবিরাজরা সম্ভবত র ম্যাটেরিয়াল কিছু একটা দেয়, অ্যাসিড বা কিছু একটা দেয়, যে ওটা পুড়ে পেকে পড়ে যাবে। তো দেখা যায় যেটা যে পুরা পায়খানার রাস্তায় ঘা হয়ে যায়, পুরা মাংস উঠে যায়, রোগীরা আর তখন পায়খানা করতে পারে না। এমনকি এমনও করতে হয়েছে অনেক রোগীকে পেট দিয়ে পায়খানার রাস্তা বের করে দিতে হয়। এটা আসলে খুব দুর্ভাগ্যজনক ঘটনা আমাদের এই মানে 21 শতাব্দীতে এসে। জি জি। এবং দর্শক শুধু তাই না, এবং দেখা যাচ্ছে যে ডক্টর বিদ্যুৎ ফাতেমা ওনাদের কাছে যখন এই রোগীরা আসেন, তখন যেটি বলছিলেন যে একদম শেষ অবস্থায় আসেন এবং এই ধরনের লতাপাতা লাগিয়ে তারা যখন জটিলতা তৈরি করেন, তখন কিন্তু রোগটাকে ভালো করা আরো কঠিন হয়ে পড়ে। আর মনে হয় যারা মাই হেলথের দর্শক তারা অবশ্যই এই ধরনের অপচিকিৎসা নেবেন না। আপনার কথায় আমরা অন্তত এতটুকু আশা করতে পারি তাদের কাছ থেকে। আমি দর্শকদের উদ্দেশ্যে এই মুহূর্তে আরো একটা কথা বলে নিই যে মলদ্বারে কোনো সমস্যা হলে ভয় পাওয়ার কারণ নেই, কিন্তু আপনি একজন ডাক্তারের শরণাপন্ন হন এবং অবশ্যই সে একজন কোয়ালিফাইড এমবিবিএস ডাক্তার। এমবিবিএস ডাক্তার যদি আপনাকে রেফার করে, আপনি একজন সার্জন দেখান। ভালো হয় যদি আপনি একজন কোলোরেক্টাল সার্জনের কাছে যেতে পারেন, কিন্তু সেটাও যদি সম্ভব না হয়, আপনার নিকটস্থ হাসপাতালে যিনি জেনারেল সার্জন আছে তার কাছে যান। আপনি অন্তত আপনি সুচিকিৎসা পাবেন, অপচিকিৎসার শিকার হবেন না। আর পরীক্ষার না করে, পায়খানার রাস্তায় না দেখে, পায়খানার রাস্তায় আঙ্গুল না দিয়ে আপনি কোনো চিকিৎসা নেবেন না। যেই ডাক্তার আপনাকে আঙ্গুল দিয়ে পরীক্ষা করবে, হাত দিয়ে দেখবে, সেই ডাক্তারের চিকিৎসা আসলে আপনি নেবেন। ধন্যবাদ। এবং আমার মনে হয় যে সেই ডাক্তারই আসলে একজন এমবিবিএস ডাক্তার, সেই ডাক্তারই একজন জেনারেল সার্জন, সেই ডাক্তারই আসলে একজন কোলোরেক্টাল সার্জন। এই যে অনেকগুলো রক্ত পড়ার কারণ বলেছে, তার মধ্যে শিশুদের ক্ষেত্রে আমরা অনেক সময় বলি যে তাদের পায়খানা দিয়ে যখন রক্ত পড়ে, আপনারা বলেন যে হ্যাঁ সম্ভবত তার পলিপ হয়েছে। এটি আসলে কেমন রোগ বা কি ধরনের রোগ? বাচ্চাদের পলিপ যেটা, সেটা আসলে 100 জন বাচ্চার মধ্যে 1 থেকে 2 জনের হয়, এটা খুব সাধারণ। এবং এই পলিপগুলো সাধারণত খারাপ জাতের কোনো পলিপ নয়, এগুলো এক পর্যায়ে দেখা যাচ্ছে এমনি খুলে পড়ে যায়। তো এই পলিপগুলো যখন বাচ্চাদের থাকে, তখন ওরা মায়েরা এসে কমপ্লেন করে যে পায়খানার সাথে রক্ত যায়। আমরা প্রাথমিক পর্যায়ে এই বাচ্চাগুলোকে আমরা চেষ্টা করি, বেশিরভাগ ক্ষেত্রে মলাশয়ের মধ্যে থাকে, হাতে যদি আমরা পাই তাহলে আমরা পলিপগুলো কেটে দিই। আর যদি দেখি যে না পাওয়া যাচ্ছে না হাতে, তখন আমরা কোলোনোস্কোপি করি। কোলোনোস্কোপিতে পেলে কোলোনোস্কোপিক পলিপেক্টমি করে দেই। মানে এটি কি পায়খানার রাস্তা দিয়েই কেটে দেওয়া হয়? জি, পায়খানার রাস্তা দিয়ে করা। শিশুদের শিশুদের বিশেষ করে যদি পায়খানার রাস্তা দিয়ে রক্ত পড়ে, সেই ক্ষেত্রে তার মা বাবার উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে কিনা? প্রথম কথাই এটা যে ভয় পাওয়ার আসলে কিছু নাই, কিন্তু ডাক্তারের কাছে যেতে হবে। আচ্ছা, ডাক্তার পরীক্ষা করে দেখে সিদ্ধান্ত নেবে যে আসলে বাচ্চা কি হয়েছে এবং কি করা দরকার। আমরা ঠিক করলাম যে আজকে যারা মাই হেলথ দেখছে, এরা ভবিষ্যতে কখনোই আপনার মতো ডাক্তারের কাছে যাব না, আমরা রোগটাকেই প্রতিরোধ করব। আমাদের কোনো টিপস দিবেন কিনা? ইনশাআল্লাহ। কোনো টিপস দিবেন কিনা রোগ প্রতিরোধের ক্ষেত্রে? না, রোগ প্রতিরোধের ক্ষেত্রে কয়েকটা জিনিস। একটা হচ্ছে নিয়ন্ত্রিত জীবনযাপন, তারপরে যদি আমাদের রোগ হয়ে যায় সেটা সুচিকিৎসা করা, সঠিক ডাক্তারের কাছে যাওয়া, সঠিক চিকিৎসা নেওয়া।
আচ্ছা, আর খাবার এবং জীবনযাত্রার ক্ষেত্রে কোনো পরামর্শ? হ্যাঁ, খাবার এবং জীবনযাত্রার ক্ষেত্রে আসলে আমরা যে জীবনে বাস করি, বিশেষ করে ঢাকা শহরের মানুষজন, আমাদের আসলে রেস্টের সময় নেই, ঘুমানোর সময় নেই, এমনকি মলত্যাগের সময়ও নেই বলতে গেলে। তো আমাদের যেটা করতে হবে যে প্রতিদিন আমরা একজন ডায়াবেটিসের রোগীকে আমরা ডিসিপ্লিনের মধ্যে আনতে পারি, কিন্তু যখন সুস্থ থাকে সে তখন ডিসিপ্লিনের মধ্যে আসে না। কিন্তু আমরা যদি শুরু থেকে আমাদের লাইফটাকে ডিসিপ্লিনের মধ্যে নিয়ে আসতে পারি, যে রেগুলার আমরা নির্দিষ্ট সময় অন্তত 30 থেকে 40 মিনিট হাঁটবো, পর্যাপ্ত পরিমাণে তরল খাবার খাবো, ফাইবার কন্টেনিং খাবার খাবো, শাকসবজি বিশেষ করে। সাথে আমরা এমন না যে আমিষ খাবো না, আমিষও খাবো, কিন্তু শাকসবজির পরিমাণ যেন প্রতিদিনের আমাদের খাবারের মেনুতে থাকে, আমরা সেটা চেষ্টা করব। আর বাইরের খাবার, ভাজা পোড়া খাবার, এগুলো আমরা অ্যাভয়েড করব। সাথে সেটা হচ্ছে যে আমাদের পর্যাপ্ত পরিমাণে রেস্টও নিতে হবে। আচ্ছা, এটি গেল যদি কারো যদি এরকম থাকে যে রোগগুলো আমরা বলেছি, এক কথা সেটা হচ্ছে যে পায়খানার রাস্তা বা মলদ্বার দিয়ে যদি রক্ত যায়, কারো কারো ক্ষেত্রে পায়খানাই কালো হয়ে যায়, তখন আপনারা আরেকটু টেনশনে পড়েন অ্যাজ এ জেনারেল সার্জন, আপনারা তখন এক ধরনের ভয় থাকেন, সেটা আসলে কেন হয়? হ্যাঁ, পায়খানা যদি এই রক্তপাতটা যদি বৃহদান্ত না হয়ে ক্ষুদ্রান্তের উপরাংশে যদি রক্তপাত হয়, তখন অনেক পথ পাড়ি দিয়ে আসতে হয় রক্তটাকে। এর মধ্যে যেমন আমাদের খাদ্য যেমন হজম হয়ে যায়, রক্ত সেরকম একটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যায়। তখন যেটা হয় সেটা হচ্ছে লাল রক্তটা কালোতে রূপান্তরিত হয় এবং সেটাই পায়খানার সাথে পায়খানা হয়ে বের হয়ে আসে। তখন আর সেই ধরনের যে কালো পায়খানা আসলে কোন ধরনের রোগের একটা উপসর্গ হিসেবে? তখন আমরা আসলে উপরের দিকটা খোঁজ করি বেশি, তখন এন্ডোস্কোপি করি যে স্টোমাকের থেকে ব্লিডিং হচ্ছে কিনা, সেটা আলসার হয়ে হতে পারে, যেটাকে আমরা পেপটিক আলসার ডিজিজ বলি। তার মধ্যে স্টোমাকের আলসার আছে, ডিউডেনামের আলসার আছে, এবং অনেক সময় খাদ্যনালীর ক্যান্সারের জন্যও রক্তপাত হতে পারে। তখন আমরা ওই দিকটা সার্চ করি, এন্ডোস্কোপি করে দেখি যে আসলে কোনো সোর্স খুঁজে পাওয়া যায় কিনা। ডাক্তার বিলকিস ফাতেমা অত্যন্ত বেশ ভালো কিছু তথ্য আমাদেরকে দিয়ে দর্শকদের সাহায্য করেছেন, আপনার মূল্যবান সময় আমাদের সঙ্গে শেয়ার করেছেন, সেজন্য ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সাকলাইন, ধন্যবাদ মাই টিভিকে। দর্শক, আমরা চেষ্টা করেছি মলদ্বার দিয়ে রক্ত পড়ার নানা কারণগুলো আপনাদের সঙ্গে তুলে ধরতে, একই সঙ্গে একটাই টিপস দেওয়ার চেষ্টা করেছি যে কারণে আপনার পায়খানার রাস্তা দিয়ে যে রক্ত আসে সেটা আসলে অস্বাভাবিক, এবং পায়খানার রং যদি পরিবর্তিত হয়ে যায় সেটা আসলে অনেকগুলো রোগের ইঙ্গিত বহন করে, এবং লজ্জা বা সংকোচ নয়, এ ধরনের রোগের সর্বাধুনিক চিকিৎসা এখন বাংলাদেশেই হচ্ছে। দরকার শুধু আপনার একটু সচেতনতা এবং লজ্জা সংকোচকে দূরে ঠেলে রোগের সঠিক সময়ে চিকিৎসা নেওয়া। যারা এতক্ষণ মাই হেলথের সঙ্গে ছিলেন প্রত্যেকে ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।